বেসামরিক বিমান পরিবহন, পর্যটন এবং ভূমি মন্ত্রণালয় উপদেষ্টা এ.এফ হাসান আরিফের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে। জানা যায় আইনজীবী সহ উপদেষ্টার শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। এর আগে শুক্রবার তার প্রথম জানাজা হয়েছে শুক্রবার রাজধানীর ধানমন্ডি ৭ নম্বর বায়তুল আমান জামে মসজিদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা সেই জানাজায় অংশ নেন। এদিকে উপদেষ্টা হাসান আরিফের মেয়ে বিদেশ থেকে দেশে আসার পর তার দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। শুক্রবার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে মারা যান হাসান আরিফ। দর্শক, বেসামরিক বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয় উপদেষ্টা এ.এফ হাসান আরিফের তৃতীয় জানাজা এখন চলছে সচিবালয় এবং সেই খোঁজখবর রাখছেন সহকর্মী হাবিব রহমান। তার মাধ্যমে আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। হাবিব, জানাজা কি শেষ হয়েছে কিনা এবং এখানে কারা ছিলেন এবং তারা আসলে কিছু বলেছেন কিনা, এবং এরপর আসলে মরদেহ তো হিমাগারে নিয়ে যাওয়ার কথা বলা হচ্ছিল, সেই পরিকল্পনার জায়গাটা একটু জানিয়ে দেবেন হাবিব। রাকিব, সচিবালয়ে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে, কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এর মধ্যে তার যারা এখানে সহকর্মী ছিলেন তারা এখানে হাজির হয়েছেন এবং কিছুক্ষণ আগে বিমান পর্যটন পরিবহনের যিনি সচিব তিনি কথা বললেন এবং তিনি যে অল্প কিছুদিনের জন্য যে দায়িত্ব নিয়েছিলেন সেই দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে এখানকার যারা তাদের সাথে ছিলেন তাদের সাথে যে সুসম্পর্ক তৈরি হয়েছিল সেই বিষয়টি স্মৃতিচারণ করলেন। এবং একটু বলার চেষ্টা করতে চাই যে তিনি যে আসলে সজ্জন ব্যক্তি ছিলেন সেটি আসলে সবার যে স্মৃতিচারণ তার মধ্য থেকে আসলে আমরা বুঝতে পারছি। আপনি জানেন যে এর পরে যে কার্যক্রম সেটি হলো এখানকার জানাজাটি যখন শেষ হবে সেই জানাজা শেষে তার মরদেহ হিমাগারে রাখা হবে এবং তার মেয়ে, আমরা যতটুকু জানি তার মেয়ে দেশের বাইরে থেকে আসার পরে তার তার যে দাফন দেওয়ার বিষয়টি সেটি বুদ্ধিজীবী কবরস্থানে দেওয়া হবে নাকি অন্য কোথাও দেওয়া হবে সেটি পারিবারিক সিদ্ধান্ত নেওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। তার ছেলে যদিও আজকে কথা বলেছেন এবং তার ছেলে যেটি বলেছেন যে তার বাবা যদি কারোর সাথে কর্মক্ষেত্রে কাজের ক্ষেত্রে যদি কোনো কারো মনে দুঃখ দিয়ে থাকে তাহলে তাকে যেন ক্ষমা করে দেওয়া হয় এবং তিনি দোয়া চেয়েছেন সবার কাছে। একটু বলে রাখি যে কিছুক্ষণ আগে হাইকোর্ট প্রাঙ্গণে তার দ্বিতীয় জানাজা শেষ হয়েছে এবং তার সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং দীর্ঘদিনের যারা একসাথে যারা হাইকোর্টে কাজ করেছেন তারা এসেছিলেন এবং তারা শুধুমাত্র একটি কথা বলেছেন, তার যে আইনজীবী হিসাবে তার যে তিনি যে সবার কাছে অনেকটা জনপ্রিয় ছিলেন এবং সজ্জন ব্যক্তি ছিলেন এবং তিনি যে প্রশ্নবিদ্ধের উপরে একজন আইনজীবী ছিলেন সেটি সবাই স্মরণ করেছেন এবং বলেছেন যে তিনি বিভিন্ন ক্ষেত্রে যে আইনের ক্ষেত্রে যে লড়াই করেছেন সেই বিচারগুলো বা আইনগুলো কাজগুলো এই হাইকোর্টে যারা নতুন কাজ করবে তারা আসলে তাদের কাছে অনেকটাই অনুকরণীয় হয়ে থাকবে বলে কিন্তু সবাই বলেছেন। এবং একটু বলে রাখি আপনাকে যে তার দীর্ঘদিনের এই কর্মজীবনে সবাই একটি কথা বলছেন যে তার যে অভিজ্ঞতা, তার যে দক্ষতা, সেই দক্ষতা আসলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হলো রাষ্ট্রের এবং রাষ্ট্র একজন অভিজ্ঞ আইনজীবীকে হারালো। এবং শুধুমাত্র এই জায়গাটি নয়, আমি একটু যদি তার এই সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সে তার বাইরে সামাজিক কর্মকাণ্ডের ক্ষেত্রেও কিন্তু তিনি ছিলেন অনেকটা সোচ্চার এবং আমরা যেটি বিভিন্ন ধরনের যে সামাজিক আন্দোলন সেই আন্দোলনগুলোতে তিনি সরাসরি মাঠে কাজ করেছেন এবং মাঠে কাজ করে মানুষের যে নাগরিক অধিকার আদায় করা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তিনি দীর্ঘদিন ধরে কাজ করেছেন এবং সেখানে এবং আজকের এই জানাজা তৃতীয় জানাজা এখানে যখন কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, আমরা যেটি দেখছি প্রস্তুতি শেষ। এর মধ্যে তার যারা সহকর্মী ছিলেন, সচিব রয়েছেন, তারা তাকে স্মরণ করছেন, স্মৃতিচারণ করছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা তার তৃতীয় জানাজাটি শুরু হবে সেই অপেক্ষায় রয়েছি। এরই মধ্যে তার মরদেহটি এখানে চলে এসেছে এবং তার স্বজন বা তার পরিজন যারা রয়েছেন, সহকর্মী যারা রয়েছেন তারা কথা বলছেন। এবং আপনি জানেন যে তার যদি
যদি আপনি আইনজীবী হিসেবে তার দীর্ঘ যে কর্মজীবন সেটি বলা চলে প্রায় 35 থেকে 40 বছরের কর্মজীবন তার, এবং সেখানে তিনি সকলের একজন আস্থাভাজন মানুষ হয়ে উঠছিলেন। এবং অনেক সিনিয়র আইনজীবী তারা বলেছেন যে অনেক সময় বিচারিক কাজে তাকে ডেকে নিয়ে এসে তার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্র তাকে ডাকা হতো, এরকম কথা কিন্তু অনেক সিনিয়র আইনজীবী বলেছেন। তার কর্মজীবন শুধুমাত্র যে একটি জায়গায় বন্দী রেখেছেন তিনি তা কিন্তু নয়। আপনি জানেন যে তিনি আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করার সময় তিনি 2001 থেকে 2005 সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং সেখানেও তিনি ছিলেন একেবারেই অনেকটাই নির্ভেজাল, এবং কারো কোনো প্রশ্ন তার বিরুদ্ধে তখন ছিল না, অভিযোগ ছিল না। এবং পাশাপাশি এর পরবর্তী সময় 2008 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার গঠন হয় তখন কিন্তু তিনি এই তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে তখনও কিন্তু তিনি ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে ছিলেন। পাশাপাশি তিনি ছিলেন আইন ও বিচার বিভাগের উপদেষ্টা হিসেবে কিন্তু তিনি দায়িত্ব পালন করেছেন। তিনি শুধুমাত্র যে এই দায়িত্ব পালনেই করেছেন সেটি নয়, এছাড়াও তিনি বাংলাদেশের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে, বড় বড় প্রতিষ্ঠান, সেখানে আইন উপদেষ্টা হিসেবেও সেই প্রতিষ্ঠানগুলোতে তিনি কাজ করেছেন। বিশেষ করে ওয়াসার মতো একটি প্রতিষ্ঠান, সেখানেও তিনি আইন বিষয়ে উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। এছাড়া অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানেও তিনি এই দায়িত্ব হিসেবে কাজ করেছে। আমরা একটু বলে রাখি যে সবকিছু মিলে বলা চলে যে জনপ্রশাসনের সিনিয়র সচিব জনপ্রশাসনের সিনিয়র সচিব তিনি আসলে কথা বলছেন, তাকে স্মরণ করছেন। আমরা একটু সরাসরি তার কথাটা আসলে একটু শুনতে চাই। বলেছেন যে এই দিক নির্দেশনাগুলো সুদূর প্রসারী, এগুলো বাস্তবায়ন করা হবে, এবং এগুলো বাস্তবায়নের মাধ্যমে ওনাকে আমরা স্মরণ করব, এবং ওনার বিদায়ী আত্মার শান্তি এবং মাগফিরাত কামনা করছি, এবং ওনার পরিবারের সবাইকে এই শোক সহ্য করে, এবং আমরা প্রার্থনা করব আল্লাহ যেন ওনাকে জান্নাতবাসী করেন। এবং আমরা জানি মৃত্যুকালে যিনি সম্মান পান সর্বোচ্চ সম্মান। আজকে স্যারের এই বিদায়, আজকে কয়েকটা জানাজা অলরেডি হয়েছে, এই জানাজার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এবং বিশ্বাস করি এবং ভালো লাগছে যে স্যার অত্যন্ত সম্মানের সাথে শেষ বিদায় আমাদের দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন, এবং এই শেষ বিদায়টাই আমাদের সকলের মনে থাকবে। আপনারা সকলে মিলে স্যারের জন্য দোয়া করব, এবং ওনার যে অনন্ত যাত্রা শুরু হলো এই যাত্রাটা যেন শান্তিময় হয়, এটাই আমাদের প্রার্থনা। আল্লাহ হাফেজ। আসছেন, এবং আপনি একটু জানেন যে আমরা একটু যেতে চাই বন ও পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান, তিনি এসেছেন। তিনি এখানে একটু আসলে আমরা শুনতে চাই। দুভাবেই দেখেছি, আইনজীবী হিসাবে দেখেছি, উপদেষ্টা হিসাবে দেখেছি। আমার অনেক স্মৃতি স্যারের সাথে। আমরা যখন পরিবেশের মামলা করতাম, অনেক ন্যস্ত স্বার্থ গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়াতাম, বড় বড় ভূমিদস্যুর বিরুদ্ধে দাঁড়াতাম, জ্বালানি কোম্পানির বিরুদ্ধে দাঁড়াতাম। আবার অনেক সময় গ্রামের লোকে পানি পাচ্ছে না, কোম্পানিগুলোর পানি তোলার কারণে সে সমস্ত মামলা নিয়ে দাঁড়াতাম। এই ন্যস্ত স্বার্থ গোষ্ঠীর বিরুদ্ধে খুব কম সিনিয়রই আমাদের হয়ে আমাদের মামলাগুলো করে দিতেন। হাসান আরিফ স্যার ছিলেন এমন একজন আইনজীবী যিনি সত্যিকার অর্থেই জনস্বার্থকে প্রাধান্য দিতেন। আমি পরিবেশ আইনজীবী হিসাবে ওনার চেম্বারে গেছি, ঘন্টার পর ঘন্টা বসে থেকেছি, ডিকটেশন নিয়েছি। স্যার ঘন্টার পর ঘন্টা বসে থেকেছেন আমাদের মামলাগুলো করে দেওয়ার জন্য। যখন উনি অ্যাটর্নি জেনারেল ছিলেন, এক বড় ভূমিদস্যুর বিরুদ্ধে মামলা করতে স্যারের কাছে গেলাম, গিয়ে বললাম স্যার আমাদের রাষ্ট্রের সাহায্য দরকার। উনি বললেন তুমি তো রাষ্ট্রের আইন বাস্তবায়নের কাজই করছো, তুমি নিশ্চয়ই আমার সমর্থন পাবে, এবং আমি তার সমর্থন পেয়েছিলাম। আমি আসলে একজন আইনজীবী হিসাবে উনার চলে যাওয়াটাকে একটা বড় শূন্যতা হিসাবে দেখছি। এই রকম অভিভাবক সুলভ
সুলভ আইনজীবী, এত প্রাজ্ঞ আইনজীবী, এমন ভদ্র সজ্জন অমায়িক আইনজীবী আমরা সত্যিকার অর্থেই ওনার রিপ্লেসমেন্ট হবে বলে আইনজীবীরা মনে করি না। যদি আসি উপদেষ্টা হিসাবে ওনার সাথে কাজের অভিজ্ঞতা, দেশ বদলানোর যে স্বপ্ন আমরা দেখি সেখানে যেমন তারুণ্য দরকার, শক্তি দরকার, সেখানে তেমন অভিজ্ঞতাও দরকার। স্যারের মতন নেতৃত্বের আসনে আসীন মানুষদের ফাইল পড়ে জানতে হয় না বাস্তবতা কি, ওনারা জানেন বাস্তবতা কি। বহু ইতিহাসের সাক্ষী ওনারা, বহু অন্যায়ের বিরুদ্ধে ওনারা লড়াই করেছেন। আমরা মনে করি যে উপদেষ্টা পরিষদে অভিজ্ঞতা, মেধা, শক্তি, প্রাণ শক্তির যে একটা সমন্বয় আছে, সেখানে একটা বড় ঘাটতি হবে স্যারের এই প্রস্থানে। উনার মতন মানুষ রাত 9টা পর্যন্ত প্রতিদিন কাজ করত, যতবার ফোন করতাম ততবার উনি ফোন ধরতেন। আমি যেহেতু একসময় পরিবেশ আন্দোলনে ছিলাম, আমি যখনই ওটা স্যারকে পাঠাতাম যে স্যার এটা আপনার মন্ত্রণালয়ে, শেষের দিকে এমন হলো যে স্যার আমাকে পাঠানো শুরু করলো যে দেখো এখানে বালু উত্তোলন হচ্ছে, চলো আমরা একসাথে কিছু করার চেষ্টা করি।